সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম, প্রভাষক ব্যবস্থাপনা, চুনারুঘাট সরকারি কলেজ, হবিগঞ্জ। আজকে আমি তোমাদের ইন্ডাস্ট্রিয়াল রিলেশন কোর্সটির তৃতীয় অধ্যায় এমপ্লয়ার্স অ্যান্ড দেয়ার অর্গানাইজেশন এর প্রথম অর্ধাংশ নিয়ে আলোচনা করব। প্রথমে আসি এই অধ্যায় থেকে বা আজকের লেকচার থেকে আমরা কি কি জিনিস জানতে পারবো। ওনার or employer, a profile of Bangladeshi employers. Employers' activities in dealing with employees, objectives of Bangladeshi employers, Chamber of Commerce and Industries, characteristics of Chamber of Commerce and Industries, importance or functions or objectives of Chamber of Commerce and Industries. এই অধ্যায়ের মূল আলোচ্য বিষয়, আমরা জানি প্রত্যেকটা প্রতিষ্ঠানেই কর্মচারী বা শ্রমিক থাকেন। তো ওনাদের মধ্য থেকে কিছু প্রতিনিধি নির্বাচিত করা হয়, নির্বাচিত করে ট্রেড ইউনিয়ন গঠন করা হয়। ট্রেড ইউনিয়নের প্রতিনিধিরা প্রতিষ্ঠানের মালিকের সাথে, প্রতিষ্ঠানের নিয়োগকর্তার সাথে ওনারা বার্গেনিং করে, ওনাদের দাবি দেওয়া পেশ করেন। ওনাদের যদি কোনো তাদের মধ্যে, মালিক এবং শ্রমিকের মধ্যে যদি কোনো অন্য কোনো সমস্যা থাকে, তাহলে ট্রেড ইউনিয়নের প্রতিনিধিবৃন্দ ওনারা মালিকের সাথে পারস্পরিক আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করেন। তদ্রূপ প্রতিষ্ঠানগুলোর একটা অঞ্চলের যে ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো, ওনারাও নিজেদের স্বার্থ সংরক্ষণ করার জন্য, প্রতিষ্ঠানের মালিকবৃন্দ ওনারা ওনাদের নিজেদের স্বার্থ সংরক্ষণ করার জন্য তাদের এমপ্লয়ার অর্গানাইজেশন গঠন করে থাকেন। ওনারা মূলত সরকার এবং শ্রমিক ইউনিয়ন ওনাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকেন। এতে করে শিল্প সম্পর্ক এবং ব্যবস্থাপনা, শ্রমিক সম্পর্ক ভালো থাকে। এখানে একটি চিত্রের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আই এম দ্য বস। এখানে বস বা এখানে এমপ্লয়ারকে দেখা যাচ্ছে, উনি উপরে আসন গ্রহণ করে আছেন। একটি যে কোনো একটি প্রতিষ্ঠানের জন্য বস হলেন সর্বোচ্চ ক্ষমতাবান ব্যক্তি। ওনার আদেশ নির্দেশ, ওনার বিচক্ষণতা, ওনার প্রজ্ঞা দ্বারা একটি প্রতিষ্ঠান পরিচালিত হয়। সর্বোপরি একজন বস বা একজন এমপ্লয়ার ওনার আন্ডারে, ওনার অধীনে যে সকল কর্মকর্তা বা কর্মচারী, শ্রমিক বৃন্দ কাজ করেন, ওনারা ভালো থাকবেন, খারাপ থাকবেন, ওনাদের কার্য পরিবেশ কেমন হবে, ওনাদের বেতন কাঠামো কেমন হবে, অনেকটাই মালিকের উপর বা এই যে বসের উপর নির্ভরশীল। বস ভালো হলে প্রতিষ্ঠানও ভালো হবে, এটা আমরা ধরে নিতে পারি। আমরা এখন বিস্তারিত জেনে নিব ওনার অর এমপ্লয়ার কাকে বলে। According to section 249 of the Labor Act of 2006 in Bangladesh,
owner or employer means a person who employs workers in the organization. সেকশন 249 এর এটা হলো লেবার অ্যাক্ট 2006 এর সেকশন 249 ধারায় বলা আছে যে একজন ওনার অথবা এমপ্লয়ার বলতে বোঝাবে একজন ব্যক্তি যিনি প্রতিষ্ঠানে শ্রমিকদেরকে নিয়োগদান করেন এবং আরো কিছু ব্যক্তিবর্গকেও ওনার বা এমপ্লয়ার হিসেবে মূল্যায়িত করা যায়। ওনারা হলেন এনি গার্ডিয়ান, হেয়ার or legal representative of that person, ওই ব্যক্তির উত্তরাধিকার সূত্রে কোনো ওনার কোনো গার্জিয়ান অথবা কোনো বৈধ প্রতিনিধি যদি ওনার থাকে তাহলে উনিও এমপ্লয়ার হিসেবে বিবেচিত হবেন। এরপরে আছে এনি পারসন রেসপন্সিবল ফর দ্য ম্যানেজমেন্ট কন্ট্রোল অফ দ্য অর্গানাইজেশন, একটি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা নিয়ন্ত্রণের সাথে জড়িত ব্যক্তি যে কোনো ব্যক্তি এমপ্লয় হিসেবে বিবেচিত হবেন। In the case of a government-run organization, if there is no authority appointed for this purpose or any of its authorities, the head of the concerned ministry or department, সরকারি কোনো প্রতিষ্ঠানে যখন কোনো এখানে কোনো অথরিটি থাকবে না, তো ওই প্রতিষ্ঠানের হেড বা মিনিস্ট্রির অথবা ডিপার্টমেন্টের প্রধান ওই প্রতিষ্ঠানের এমপ্লয়ার হিসেবে বিবেচিত হবেন। তারপর আসছে in the case of an organization run by or on behalf of a local authority, in the absence of any officer or officer appointed for this purpose, its chief executive officer, যখন কোনো স্থানীয় প্রতিনিধি বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কর্তৃক কোনো প্রতিষ্ঠান পরিচালিত হয় এবং ওই ব্যক্তি যদি ওনার অনুপস্থিতিতে চিফ এক্সিকিউটিভ অফিসার বা সিইও উনি এমপ্লয়ার হিসেবে বিবেচিত হবেন। In the case of an organization owned by a person other than owner, the person occupying the organization or the final person controlling it or the manager or any other competent authority related to the management of the work. এখানে বলা হয়েছে কোন একটি প্রতিষ্ঠান যার আন্ডারে থাকবে বা যিনি ওইটার মালিক হবেন অথবা অন্য কোনো ওনার বা ব্যক্তি বা মালিক, the person occupying the organization, যে কোনো একজন ব্যক্তি যার উনি এটি ওনার অধিকারে থাকে প্রতিষ্ঠান অথবা or the final person controlling, সর্বশেষ ব্যক্তি যিনি এই প্রতিষ্ঠানটি কন্ট্রোল করছেন বা নিয়ন্ত্রণ করছেন, or the manager অথবা একজন ব্যবস্থাপক or any other competent authority, একজন যোগ্য কোনো অথরিটি related to the management of the work, এই যে ব্যবস্থাপনার সাথে জড়িত যে কোনো ব্যক্তি আমরা এমপ্লয়ার হিসেবে বিবেচিত করতে পারি। এরপরে আসছে 2 নম্বর আলোচ্য বিষয়, এ প্রোফাইল অফ বাংলাদেশি এমপ্লয়ার। বাংলাদেশি এমপ্লয়াররা কারা হয়? এমপ্লয়াররা কোন কোন ক্ষেত্রে
থাকেন। প্রথমে আসি দ্য গভর্নমেন্ট অ্যাজ এন এমপ্লয়ার। অনেক সময় আমরা দেখি প্রতি বছরই সরকার কর্মকর্তা কর্মচারী বা শ্রমিক নিয়োগ দিয়ে থাকেন। সরকার বা সরকারি প্রতিষ্ঠান সমূহ ওনারা সরাসরি অনেক সময় নিয়োগ দিয়ে থাকেন, অথবা ওনারা যদি অপারগ হন, যদি না পারেন, তাহলে অন্য কোনো প্রতিষ্ঠান, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের উপর ওনারা এই যে নিয়োগ কার্য ছেড়ে দেন। যেমন আমরা দেখি পিএসসির কাজ হলো সরকারের পক্ষ থেকে প্রথম শ্রেণী এবং দ্বিতীয় শ্রেণীর কর্মচারীকে, খুব যোগ্য কর্মচারীকে ওনারা বাছাই করেন, নির্বাচিত করে ওনাদেরকে গভর্নমেন্টের হাতে ওনারা ছেড়ে দেন। গভর্নমেন্টকে ওনারা বলেন যে এইসব ব্যক্তিকে আমরা পেয়েছি যিনারা এই সকল পদে কাজ করতে ওনারা উপযুক্ত। এরপরে আসছি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, পিপিপি আমরা যেটা জানি। আমরা জানি সারা বিশ্বেই পিপিপির ভিত্তিতে অনেক প্রতিষ্ঠান গঠিত, পরিচালিত এবং নিয়ন্ত্রিত হচ্ছে। বাংলাদেশেও এর ছোঁয়া লেগেছে, যদিও এটা খুব বড় পরিসরে নয়, এরপরেও এটা হচ্ছে। এই জন্য আমরা আশাবাদী পিপিপির মাধ্যমে সরকার এবং অন্য কোনো ব্যক্তিবর্গ বা অন্য কোনো প্রতিষ্ঠান ওনারা একত্রিত হয়ে বাংলাদেশের বিভিন্ন ব্রিজ, রাস্তাঘাট এবং অন্য আরো অনেক অবকাঠামো ওনারা নির্মাণ করছেন, যেটি অনেক আশাব্যঞ্জক। এরপরে আসি প্রাইভেট অর্গানাইজেশন এজ এন এমপ্লয়ার। আমরা বর্তমানে দেখছি বহুলভাবে, অনেক বেশি পরিমাণে বাংলাদেশে অনেক ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান, হাসপাতাল, বিভিন্ন ক্ষেত্রে ওনারা প্রাইভেট অর্গানাইজেশন ওনারা এগিয়ে এসেছেন। ওনারা বেশ সাফল্যের সহিত ওনার প্রতিষ্ঠান পরিচালনা করছেন। সরকারের নিয়ন্ত্রণের মধ্যেই এসব প্রতিষ্ঠান পরিচালিত হওয়া লাগে। তো এইসব প্রতিষ্ঠানে অনেক লোকের কর্মের সংস্থান হয়েছে এবং এর পরিধি দিনকে দিন বেড়েই চলেছে। এরপরে আমরা আসি এমপ্লয়ার্স অ্যাক্টিভিটিস ইন ডিলিং উইথ এমপ্লয়িজ। এমপ্লয়ার বা নিয়োগকারী কর্তৃপক্ষ ওনারা এমপ্লয়ীদের জন্য কি কি কাজ করে থাকেন এই নিয়ে আমরা এখানে আলোচনা করব। অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য ওয়ার্কার ইন দ্য ভ্যাকেন্ট পোস্ট। ওয়ার্কারদের শূন্য পদে নিয়োগ দিয়ে থাকেন। আমরা জানি যখন কোনো পদ শূন্য হয় তখন ওই পদের বিপরীতে আবেদন সংগ্রহ করা হয়। ওই আবেদনের প্রেক্ষিতে যারা আবেদন করবেন ওনাদের এক সময় লিখিত, মৌখিক পরীক্ষা ওনাদের নেওয়া হয়। এরপরে যোগ্য কর্মীকে বাছাই করে প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়া হয়। এরপরে আছে ক্রিয়েশন অফ পোস্ট। আমরা জানি
পোস্ট ক্রিয়েশন করতে হয়। যে কোনো একটা প্রতিষ্ঠানে, এটা সরকারি হোক বেসরকারি হোক, হুটহাট করে কাউকে নিয়োগ দেওয়া যায় না। কাউকে স্থায়ীভাবে নিয়োগ দিতে গেলে আগে পদ সৃষ্টি করতে হয়। পদ সৃষ্টি করে ওই পদ সৃষ্টি করে যখন ওই পদটি শূন্য থাকে, ওই শূন্য পদের বিপরীতে কাউকে নিয়োগ দেওয়া যায়। ডিটারমাইনিং দ্য রেসপন্সিবিলিটিস অফ দ্য ওয়ার্কার। মালিক পক্ষ ওনারা যারা শ্রমিক আছে, শ্রমিকের কোন কোন দায়িত্ব এবং কর্তব্য ওনাদের রয়েছে, কি কি কাজ ওনাদের পালন করতে হবে, এই কাজগুলো ওনারা নির্ধারণ করেন এবং প্রতিষ্ঠানের শ্রমিকদের সেই নির্ধারিত কাজ অনুযায়ী পরিশ্রম করে করতে হয়। ডিটারমাইনিং দ্য বেনিফিটস। প্রতিষ্ঠানের কর্মচারীরা যে শ্রমিকরা ওনারা যে শুধু কাজ করেই যাবেন তা নয়, ওনারা প্রতিষ্ঠান থেকে বেনিফিট বা বিভিন্ন সুযোগ সুবিধা ওনারা পাবেন। ওনারা বেতন পাবেন, সুন্দর একটি কাজের পরিবেশ পাবেন। তো এই যে ওনারা কি কি বেনিফিট পাবেন বা বিভিন্ন সুযোগ সুবিধা প্রতিষ্ঠান থেকে পাবে, এটা প্রতিষ্ঠানের মালিক বা নিয়োগকারী কর্তৃপক্ষ ওনারা এটা নির্ধারণ করেন। রিয়েলাইজিং অ্যাবাউট দ্য ওয়ার্কার্স রিঅ্যাকশন। প্রতিষ্ঠানের মালিক পক্ষ বা নিয়োগকারীরা ওনারা শ্রমিকদের রিঅ্যাকশন বা তাদের অনুভূতি, তাদের আকাঙ্ক্ষা, তারা কি চায়, এটা আসলে ওনারা বোঝার চেষ্টা করেন এবং সে অনুযায়ী কাজ করেন। যদি এরকম ওনারা বোঝার চেষ্টা না করেন, তাহলে শ্রমিক অসন্তোষ দেখা দিবে, ডিসপিউট, বিভিন্ন বিবাদ আমরা দেখব যদি কোনো তাদের অনুভূতি যদি না বোঝার চেষ্টা করা হয়। ডিটারমাইনিং দ্য প্রবলেমস অ্যান্ড মেকিং সলিউশন। ওনারা প্রতিষ্ঠানের মালিক পক্ষ কি কি প্রতিষ্ঠানের সমস্যা আছে ওনারা এটা বের করার চেষ্টা করেন এবং সে অনুযায়ী সলিউশন করার বা এটা সমাধান করার চেষ্টা করে থাকেন। এরপরে আসি প্রমোশন অ্যান্ড পানিশমেন্ট। আমরা জানি যদি কোনো শ্রমিক কর্মচারী যদি কোনো ভালো কাজ করেন বা সফলতার সহিত কাজ করতে পারেন, তাহলে ওনাকে প্রমোশন দেওয়া হয় এবং কাজে যদি যখন ব্যর্থ হন বা ওনার কাজ যখন প্রতিষ্ঠানের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়, তখন ওনাকে পানিশমেন্ট দেয়া হয়। এরপরে আসে ট্রেনিং। আমরা জানি প্রতিষ্ঠানে যখন নতুন শ্রমিক বা কর্মচারী নিয়োগ দেয়া হয়, তখন অধিকাংশ শ্রমিকই তাদের কোনো প্রশিক্ষণ থাকে না। তো প্রতিষ্ঠানে এসে ওনাদেরকে প্রশিক্ষিত করে গড়ে তুলতে হয়। আমরা জানি কাজের মাধ্যমে প্রশিক্ষণ এবং কাজের বাইরে প্রশিক্ষণ, এই দুইভাবে কর্মচারীদেরকে আমরা প্রশিক্ষিত করে গড়ে তুলতে পারি। এখন আসি অবজেক্টিভস অফ বাংলাদেশি এমপ্লয়ার্স। বাংলাদেশি নিয়োগকারী কর্তৃপক্ষ ওনাদের উদ্দেশ্য কি থাকে? প্রথমে থাকে প্রফিট ম্যাক্সিমাইজেশন। আমরা জানি লাভ যদি বাড়ানো যায় তাহলে কি হবে, প্রতিষ্ঠান ভালোভাবে টিকে থাকতে পারবে। ভালোভাবে টিকে থাকতে পারলে প্রতিষ্ঠানে অনেক লোকের কর্মসংস্থান, নতুন নতুন কর্মসংস্থান হবে। আর বর্তমানে যারা আছেন ওনারা ভালোভাবে থাকতে পারবেন। তো সেই জন্য প্রত্যেক এমপ্লয়ার চায়
লাভ করতে, ওনাদের আয় বাড়াতে। ওয়েলথ ম্যাক্সিমাইজেশন, ওনারা চায় ওনাদের সম্পদ বাড়াতে। আজকে 5টা ফ্যাক্টরি আছে, আগামীকাল 10টা ফ্যাক্টরি করতে চায়। আজকে 10টা আছে, 20টা ফ্যাক্টরি করতে চায়। ফ্যাক্টরি করতে পারলে দেশ 10-এর উন্নতি হবে এবং প্রতিষ্ঠানের মালিকদেরও লাভ হবে। ইনক্রিজিং গুডউইল অফ অর্গানাইজেশন, প্রত্যেক প্রতিষ্ঠানের মালিকই চায় ওই প্রতিষ্ঠানের গুডউইল বা সুনাম যেন বৃদ্ধি পায়। আমরা জানি সুনাম একটি সম্পদ, যদিও এটি অদৃশ্য সম্পদ, কিন্তু গুডউইল যদি ভালো না থাকে ওই প্রতিষ্ঠান লং টার্ম টিকে থাকতে পারবে না। ক্রিয়েটিং অপরচুনিটি অফ এমপ্লয়মেন্ট, মালিক পক্ষ ওনারা চেষ্টা করেন নতুন নতুন কর্মের সংস্থান সৃষ্টি করতে। ওনারা চায় প্রতি বছরই প্রতিষ্ঠান কিছু না কিছু বাড়ুক। ওই প্রতিষ্ঠান বৃদ্ধি পেলে ওইখানে নতুন নতুন কর্মের সংস্থান হবে। কর্মের সংস্থান হলে দেশের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে। আমরা জানি একটি পরিবারের যে কোনো একজন লোক চাকরি যখন পায় তখন দেখা যায় ওই পরিবারের আর্থিক অবস্থাই পরিবর্তিত হয়ে যায়। এক্সিকিউটিং সোশ্যাল রেসপন্সিবিলিটি, আমরা জানি প্রতিষ্ঠান চায়, প্রত্যেকটি প্রতিষ্ঠানে চায় যেন ওনারা প্রফিট পেতে। এরপরেও প্রত্যেকটি প্রতিষ্ঠান যেহেতু ওনারা সমাজের বাইরে কোনো অংশ নয়, ওনারা সমাজের ভিতরেই একটি অংশ। তো সমাজের মধ্যে থেকেই ওনাদের কাজ করতে হয়, সমাজের লোকজনকে নিয়ে আশেপাশে যারা আছে ওনাদেরকে নিয়েই থাকতে হয়। এই জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানই চায় দেশের জন্য, দশের জন্য কিছুটা করতে, কিছুটা কাজ করতে, কিছুটা উপকার করতে। তো আমরা দেখি রাজবাংলা ব্যাংক ওনারা শিক্ষাবৃত্তি দিয়েছিল প্রায় 100 কোটি টাকার মতো। এর মাধ্যমে অসচ্ছল এবং মেধাবী শিক্ষার্থী যারা আছেন ওনাদেরকে আর্থিকভাবে সহায়তা করা হয়েছিল। এটি একটি ভালো উদ্যোগ এবং আমরা বিভিন্নভাবে দেখি বিভিন্ন শহরের রাস্তাঘাটের পাশে সৌন্দর্য বর্ধন, বা অনেক সময় দেখি যে শীতকালে কাপড় বিতরণ, বন্যার্তদের অনেক সময় সাহায্য করা হয় এই বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক। এগুলো সোশ্যাল রেসপন্সিবিলিটির আওতার মধ্যে পড়ে। এরপর আমরা আসি চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। চেম্বার অফ কমার্স অফ ইন্ডাস্ট্রিজ আসলে কি? A local association to promote and protect the interest of the business community in a particular place. এটি আসলে গড়ে তোলা হয় যারা ব্যবসার সাথে জড়িত প্রতিষ্ঠানগুলো ওনাদের স্বার্থ যেন অক্ষুণ্ণ থাকে, ওনাদের স্বার্থ যেন কোনো আঘাত না আসে, এই জন্য চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজটা গঠিত হয়েছে। আমরা অন্যভাবে বলতে পারি a chamber of commerce is a form of business network, for example a local organization of business whose goal is to further the interest of business, যেটা যার উদ্দেশ্য হলো প্রতিষ্ঠানের স্বার্থকে ত্বরান্বিত করা, স্বার্থ দেখা। তো এই জন্য দেখা যায় একটি অঞ্চল বা একটি দেশের
বড় বড় ব্যবসায়ীবৃন্দ ওনারা একত্রিত হন, একত্রিত হয়ে ওনাদের কোনো স্বার্থ থাকলে বা সরকারের সাথে কোনো বিষয়ে আপনাদের যদি কোনো কথা বলার থাকে, তো চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এখানে নির্বাচিত প্রতিনিধিগণ সরকারের সাথে বা ট্রেড ইউনিয়নের ট্রেড ইউনিয়নের যে নির্বাচিত প্রতিনিধি ওনাদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে ওনারা আলাপ আলোচনা করেন। ওনারা দেখেন ওনাদের যে গোষ্ঠীর কেউ, ওনাদের শিল্প গোষ্ঠীর কেউ কোনোভাবে আক্রান্ত হলে বা কোনো সমস্যা হলে ওনারা এটা দেখেন, এই বিষয়গুলো দেখেন। এরপর আমরা চলে যাই ক্যারেক্টারিস্টিক্স অফ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। It is an association for the protection of the business interest of industrialists and merchants. তো আমরা আগে বলেছি এটা একটি অ্যাসোসিয়েশন বা একটি সংঘ, যেটা গড়ে তোলা হয়েছে মূলত যারা ব্যবসায়ী আছে তাদের স্বার্থ সংরক্ষণ করার জন্য। Its board of directors is formed through election. এটা বোর্ড অফ ডিরেক্টর গঠন করা হয় নির্বাচনের মাধ্যমে। প্রতিষ্ঠানসমূহের সদস্যরা যাকে যোগ্য মনে করবেন ওনাকেই বোর্ড অফ ডিরেক্টর পদে আসীন করেন। এরপরে আসি প্রমিনেন্ট ওয়েলথি ইন্ডাস্ট্রিজ, ইন্ডাস্ট্রিয়ালিস্ট, বিজনেসম্যান, ব্যাংকার্স, অডিটর্স, লয়ার্স and owners of large companies can be member of the meeting. এখানে যখন মিটিং বা কোনো আলোচনা সভা হবে, এখানে ধনাঢ্য ব্যক্তিগণ, শিল্পপতি, ব্যবসায়ী বৃন্দ, ব্যাংকার, অডিটর বৃন্দ, আইনজীবীগণ এবং অন্যান্য কোম্পানির মেম্বাররা এখানে উপস্থিত থাকতে পারবেন। এই যে মিটিং এ উপস্থিত থাকতে পারবেন। এখানে মেম্বারশিপ ইজ নট কম্পালসারি। কারো কোনো শিল্প প্রতিষ্ঠান থাকলেই যে এখানে মেম্বার হওয়া লাগবে তা কিন্তু নয়। যে কেউ চাইলে এখানে জয়েন করতে পারবেন, অন্যথায় যদি উনি না চান তাহলে জয়েন করা ওনার দরকার নেই, না করলেও হবে। ইট ইজ এ ভলান্টারি অর্গানাইজেশন। এখানে এই যে প্রতিষ্ঠানটি মূল উদ্দেশ্য ও তারা কোনো টাকা পয়সা বা এসবের জন্য না, তারা স্বেচ্ছায় এই প্রতিষ্ঠানটি পরিচালনা করে থাকেন। It may consist of specific region, cities, districts or nationalities. এই যে ব্যবসায়িক যে সংঘ, এটি কোনো নির্দিষ্ট একটা অঞ্চল ভেদে, শহর ভেদে বা কোনো জেলা ভিত্তিক বা দেশ নিয়েও এটি গঠিত হতে পারে। Importance of Chamber of Commerce and Industries. প্রথমে আসি ইনক্রিজিং ইকোনমিক ডেভেলপমেন্ট। তো চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ এর মাধ্যমে আমরা কি আমরা সুবিধা পাই বা এটা গুরুত্ব কেন? এর মাধ্যমে ইকোনমিক ডেভেলপমেন্ট হয়, অর্থনৈতিক উন্নতি হয়। তো আমরা জানি এটা গঠন করা হয়েছে মূলত ব্যবসায়ীদের স্বার্থে যেন কোনো আঘাত না আসে এবং আঘাত আসলে যেন এটা মোকাবিলা করা সম্ভব হয়, এই জন্য এটি গঠন করা হয়েছে। তো ওনাদের পারস্পরিক অর্থনৈতিক
উন্নয়নের জন্য এটি গঠন করা হয়েছে। এস্টাবলিশিং কোর্ডিয়াল ইন্ডাস্ট্রিয়াল রিলেশন। তো বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে অনেক সময় বিবাদ থাকে, এই বিবাদগুলো দূর করে তাদের মধ্যে আন্তরিকতা বৃদ্ধি করার জন্য বা আন্তরিকতা জন্য এটি এই সংঘ গঠন করা হয়ে থাকে। রিডিউসিং বিজনেস ডিসপিউট। আমরা জানি এক প্রতিষ্ঠানের সাথে আরেক প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ে বিবাদ থাকে, প্রতিযোগিতা থাকবেই, কিন্তু এখানে যে ডিসপিউট বা বিবাদ দূর করার চেষ্টা করা হয় এখানে চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজে। ডেভেলপিং এক্সপোর্ট ট্রেড। রপ্তানি বাণিজ্য বৃদ্ধি করার চেষ্টা করা হয়। আমরা জানি এখন সারা বিশ্বটাই একটি বাজার, যে কেউ চাইলে যে কোনো সময় যে কোনো দেশে পণ্য রপ্তানি করতে পারেন। তো চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ওনাদের পণ্য যেন বাইরেও যেতে পারে, বাইরে ওনারা বিক্রি করতে পারেন, বাইরে বিদেশে যে কোনো দেশে ওনারা যেন পণ্য রপ্তানি করতে পারেন। যত বেশি রপ্তানি হবে তত বেশি আয় হবে। পণ্য রপ্তানি করলে একসাথে অনেক পরিমাণ পণ্য বিক্রি করা যায়, কিন্তু দেশের বাজারে পণ্য বিক্রি করলে একসাথে বেশি পরিমাণে পণ্য বিক্রি করা যায় না। এই জন্য রপ্তানিমুখী প্রতিষ্ঠানগুলো তারা অনেক বড় আকারের প্রতিষ্ঠান গড়ে তোলেন। ইনফ্লুয়েন্সিং দ্য গভর্নমেন্ট। অনেক সময় দেখা যায় সরকারের কোনো নীতি বা কোনো সিদ্ধান্ত ব্যবসায়ীদের অনুকূলে না গেলে ওনারা একত্রিত হয়ে সরকারকে তাদের সিদ্ধান্তে আসার জন্য বিভিন্নভাবে প্রভাবিত করতে পারে। ডিরেক্টিং রিসার্চ ওয়ার্ক। আমরা জানি কোনো দেশে বা কোনো প্রতিষ্ঠানে যখন রিসার্চ বা গবেষণা যত বেশি থাকবে তত বেশি ওই প্রতিষ্ঠান ওই দেশ এগিয়ে যাবে। আমরা জানি আমেরিকা, ইউরোপ কান্ট্রি দেশগুলো ওনারা ওই দেশের লোকজন বা ওই রাষ্ট্র গবেষণায় অনেক বেশি অর্থ ব্যয় করেন। গবেষণায় যত বেশি অর্থ ব্যয় করা হয় এটা আসলে কোনো ব্যয় নয়, এটা একটি বিনিয়োগ। গবেষণায় বিনিয়োগ করলে এর রিটার্ন অনেক বেশি এবং অনেক দিনে এখান থেকে লাভ পাওয়া সম্ভব। গবেষণার মাধ্যমে আমরা নতুন নতুন বিষয় আবিষ্কার করে থাকি। গবেষণার মাধ্যমে পরনির্ভরশীলতা দূর করা যায়। এরপরে আসি এক্সচেঞ্জ অফ ইনফরমেশন। অনেক সময় নিজেদের মধ্যে তথ্য আদান প্রদানের জন্য চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ ওনারা কাজ করে থাকেন। আমরা জানি বিভিন্ন সময় আমাদের জীবনে, প্রাতিষ্ঠানিক জীবনে তথ্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমরা এও জানি an idea can change your life। যে কোনো একটি আইডিয়া কারো জীবন পরিবর্তন করে দিতে পারে। এই জন্য আমরা সবসময় দেখে থাকি একে অপরের সাথে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে এবং প্রতিষ্ঠানে আমরা একে অপরের সাথে পরামর্শ করে থাকি, বিভিন্ন তথ্য নিয়ে থাকি। এটি একটি খুব ভালো দিক। ক্রিয়েটিং নিউ ইন্ডাস্ট্রি এন্টারপ্রেনার। এখানে নতুন শিল্প উদ্যোক্তা তৈরি করার চেষ্টা করা হয়। আমরা জানি একজন উদ্যোক্তা একটি গ্রাম, একটি অঞ্চল, একটি উপজেলা, একটি জেলা, এমনকি
একটি দেশের অর্থনীতিকে পরিবর্তন করে দিতে পারেন। আমরা জানি, আমরা বিল গেটসকে চিনি, আমরা মার্ক জুকারবার্গকে চিনি, আমরা মুকেশ আম্বানিকে চিনি, আমরা বাংলাদেশের বসুন্ধরা গ্রুপ, যমুনা গ্রুপ ওনাদেরকে চিনি। ওনারা আমাদের দেশের চিত্রটাকেই পাল্টে দিয়েছেন। তো একজন উদ্যোক্তা সৃষ্টি করতে পারা একটি দেশের জন্য খুব ভালো উদ্যোক্তা, একটি দেশের জন্য ভাগ্যের বিষয়। একজন উদ্যোক্তা, ওনার উদ্যোগের ফলে একটি প্রতিষ্ঠান গঠিত হয়, একটি প্রতিষ্ঠানে হাজার হাজার লোকের কর্মের সংস্থান হয়, হাজার হাজার লোকের কর্মের সংস্থান হলে হাজার হাজার পরিবার এটার উপর নির্ভরশীল হয়ে পড়ে। এভাবে একটি সমাজ, একটি অঞ্চল, একটি উপজেলা, একটি জেলা, এমনকি একটি দেশের অর্থনৈতিক অবস্থা পাল্টে যায়। আমরা জানি প্রাণ গ্রুপ, এটি বাংলাদেশের গণ্ডি পেরিয়ে সারা বিশ্বে ওনারা পণ্য রপ্তানি করছেন। এরপরে আমরা আসি অ্যারেঞ্জিং ট্রেনিং প্রোগ্রাম। আমরা জানি প্রতিনিয়ত বিশ্ব পরিবর্তিত হচ্ছে। বিশ্বের আজকের যে অবস্থা 20 বছর আগে, 10 বছর আগে তেমনটা ছিল না। বর্তমান যুগ তথ্য প্রযুক্তির যুগ। যারা তথ্য প্রযুক্তিতে পিছিয়ে থাকবে ওনারা এগিয়ে যেতে পারবে না, এবং প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ে, উন্নত প্রযুক্তির বিষয়ে প্রশিক্ষণের দরকার পড়ে। আমরা জানি প্রতিষ্ঠানে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী বা শ্রমিক বৃন্দ, ওনারা প্রথমে কোনো ওনাদের প্রাতিষ্ঠানিক শিক্ষা থাকে, কিন্তু চাকরিতে জয়েন করে ওনারা ওনাদের নির্দিষ্ট কাজের উপর ওনাদের দক্ষতা থাকে না, ওনারা অবগত থাকেন না। তো ওনাদের জন্য বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম হাতে নেওয়া হয়। আমরা এর আগে আলোচনা করেছি ট্রেনিং প্রোগ্রাম মূলত 2 প্রকার হয়ে থাকে: অন দ্য জব ট্রেনিং, অফ দ্য জব ট্রেনিং। অন দ্য জব ট্রেনিং মানে হলো কাজের মাধ্যমে ওনাকে যে কাজে নিয়োজিত করা হয় উনি ওই কাজ ওনার করতে করতে ওনার পাশের যে কলিগ থাকবেন ওনার সাথে দেখে দেখে উনি যে শিক্ষাটা গ্রহণ করবেন ওটাকে বলা হয় অন দ্য জব ট্রেনিং। আরেকটি হলো অফ দ্য জব ট্রেনিং, মানে ওই সময় ওনার চাকরি, ওনার যে প্রতিষ্ঠানে কাজ করতে হবে না, কিন্তু ওনাকে একটা ট্রেনিং সেন্টারে নিয়ে যাওয়া হবে, ওনাকে ভালোভাবে ওনাকে কিছুদিন রেখে, অনেক সময় 1 সপ্তাহ, তাহলে 1 মাস, 2 মাস, 6 মাস ওনাকে রেখে ওই কাজের জন্য উপযুক্ত করা হয়। উপযুক্ত করে ওনাকে আবার প্রতিষ্ঠানে নিয়ে আসা হয়। তো আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।